করি, হ্যাঁ। জি। আচ্ছা, তো আজকে আমাদের ফিফথ ক্লাস ছিল। তো ফিফথ ক্লাসের মধ্যে নর্মালি আমরা এটা তো ক্লাস, এবং আজকের আমাদের টপিক যেটা ছিল যে হাউ টু রাইট এ লিটারেচার রিভিউ পার্ট ইন এ রিসার্চ পেপার। অর্থাৎ একটা রিসার্চ পেপারের মধ্যে আমরা কিভাবে লিটারেচার রিভিউটা লিখবো। তো লিটারেচার রিভিউটা লেখার জন্য আমরা কি কি টেকনিক অবলম্বন করব, কোন কোন পন্থায় যাব, এই বিষয়গুলো আজকের ক্লাসে আমরা শিখবো। তবে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই যে লিটারেচার রিভিউ, দেখবেন অনেক পেপারে লিটারেচার রিভিউ থাকে, অনেক পেপার যখন আপনি পড়তে যাবেন লিটারেচার রিভিউ পাবেন না। তো এটা আসলে ডিপেন্ড করে, হ্যাঁ, আপনি কিরকম ভাবে কোন টাইপের পেপার লিখতেছেন তার উপরে ডিপেন্ড করে যে লিটারেচার রিভিউ আপনার থাকবে কি থাকবে না। তবে লিটারেচার রিভিউটা অনেক বেশি জরুরি। কেন জরুরি আমরা সামনে দেখতেছি। আজকের আমাদের ক্লাসের মেইন টপিক হচ্ছে এই যে হাউ টু রাইট এ লিটারেচার রিভিউ পার্ট ইন এ রিসার্চ পেপার। অর্থাৎ লিটারেচার রিভিউ পার্টটা আমরা একটা আমাদের রিসার্চ পেপারে কিভাবে লিখবো, এটাই বেসিক্যালি আজকে আমরা শিখবো। এখানে দেখেন আমরা প্রথমে যেটুকু যে হোয়াট ইজ লিটারেচার রিভিউ, লিটারেচার রিভিউ কি, দেখেন ডেফিনেশনে আমি একটা সহজ সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি। A literature review summarize and critically analyzes existing research on a specific topics. এটার মানে হচ্ছে, ধরেন আমি এখানে বললাম এ লিটারেচার রিভিউ সামারাইজ এন্ড ক্রিটিক্যালি অ্যানালাইসিস। ক্রিটিক্যালি অ্যানালাইসিস মানে কি? অ্যানালাইসিস মানে অনেকগুলো জিনিসকে আমরা খুঁজি, উপলব্ধি করি। অর্থাৎ ধরেন আপনি একটা রিসার্চ পেপার লিখবেন, তো এই রিসার্চ পেপারটা লিখতে গিয়া ধরেন আপনি কি একটা কাজ করবেন, ধরেন আপনি একটা এসি বানাবেন, সাপোজ একটা এসি আপনি বানাইলেন। তো এই এসিটা যে বানাবেন, এই এসিটা তো বাজারে তো অনেক ধরনের এসি এক্সিস্ট করে, তাই না? আপনারা স্প্লিট টাইপ এসি আছে, তারপরে আরো অনেক টাইপের এসি আমরা বাজারে পাই, যেগুলো আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করি নর্মালি। তো বাজারে অনেক ধরনের এসি পাওয়া যায়। এখন আপনি একটা নতুন এসি বানাবেন, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নর্মাল এসি অ্যান্ড ইউর ইনভেনশন এসি? আপনি যে এসিটা ইনভেন্ট করলেন, এইটা এবং বাজারে যে নর্মাল এসি পাওয়া যায়, এর মধ্যে আসলে পার্থক্য কি? আপনি কি বানাইতে চাচ্ছেন? এখন এইটা যদি আপনি না বুঝেন আপনি কি বানাইতে চাচ্ছেন, তাহলে আপনি বানাবেনটা কি? আপনি ওই বাজারের মতোই যদি একটা এসি বানাই রাখেন, তাহলে তো আর আপনার আলটিমেট কোনো লাভ নাই। তাহলে ওই বাজারের এসিও যা, আপনার এসিওটা উল্টা আপনি বানাইতে গেলে দেখবেন আপনার খরচপত্র বেশি পড়ে যাচ্ছে। বাজারে ওয়ালটন কোম্পানি একটা এসি বানাইলে ধরেন 50,000 টাকা, আপনি এসি বানাই ফেলাইলেন 1 লাখ টাকা। তাহলে আপনার এসি কেউ নিবে নাকি? এটা নিবে না। তার মানে আপনাকে প্রথমে বুঝতে হবে যে বাজারে কোন কোন ধরনের এসি এক্সিস্ট করে, আমি কোন ধরনের এসি বানাইতে চাচ্ছি। আমার কথা বুঝতে পারছেন? তার মানে আপনাকে ফার্স্টলি বুঝতে হবে বাজারে কি কি এক্সিস্ট করে আর আমি পার্সোনালি কি কি বানাইতে চাচ্ছি। তো এইটা হচ্ছে বিষয়। তো লিটারেচার রিভিউতে আমরা যেটা করি যে আমরা ক্রিটিক্যালি অর্থে অনেক ভালোভাবে, আমি যে একটা কাজ করবো, ধরেন ওই যে বললাম আমি একটা এসি বানাবো, তখন আমি বাজারের সবগুলা এসির বিষয়ে আমি ধারণা নেওয়ার চেষ্টা করবো যে কোন এসির সুবিধা কি, কোন এসির অসুবিধা কি। সবগুলো এসির যখন ধারণা আমার মাথায় চলে আসবে, তখন আমি আসলে বেসিক্যালি জানতে পারবো যে ওয়ালটনের এসির এই প্রবলেম, ওয়ালটনের এসি এই সুবিধা দিচ্ছে কিন্তু এর লিমিটেশন এইটা, এর প্রবলেম এইটা। আবার ধরেন আপনি অন্য আরেকটা কোম্পানির এসি, ধরেন আপনি চিন্তা করেন যে তাহলে এইটার এসি, ধরেন আমি নিজে একটা এসি, ধরেন আমাদের মধ্যে রাকিবুল একটা এসি বানাইলো, তা রাকিবের এসিটা পজিটিভিটি থেকে দেখা গেছে নেগেটিভিটি বেশি। তাহলে এরকমের অনেক কোম্পানি, আপনার এই গ্রিক থেকে শুরু করে অনেকগুলো কোম্পানি যখন আপনার এসি বানাবেন, তখন আপনি অনেকগুলো কোম্পানির এসি কে অ্যানালাইসিস করলেন একটা একটা করে। একটা একটা করে অ্যানালাইসিস করার পর আপনি দেখতে পারলেন যে ওয়ালটনের এসির এই প্রবলেম, রাকিবুল যে এসি বানাইছে ওই এসির এই প্রবলেম, ধরেন সেজান একটা এসি বানাইছে সেজানের এসির এই প্রবলেম। তো প্রত্যেকের এসি কিন্তু সেম না, প্রত্যেকের এসিতে কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে। যখন আপনি লিটারেচার রিভিউটা কোন একটা পেপারের জন্য করবেন, তখন আপনি ওভারঅল বুঝে যাবেন যে আসলে কোন এসিটার প্রবলেম কি, কোন এসিটার লাভ কি। এম আই ক্লিয়ার? অর্থাৎ আপনি তখন বলতে পারবেন যে ওয়ালটনের এসিটার এই প্রবলেম। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমি সবগুলো 10টা এসি অ্যানালাইসিস করে আমি এটা দেখলাম যে 10টা এসির এই একটা কমন পয়েন্টে প্রবলেম আছে। এই একটা কমন পয়েন্ট যে প্রত্যেকটা এসির বিদ্যুৎ বিল আসে এখন ধরেন মাসে 2,000 টাকা। তার মানে আমি এক ধরনের একটা এসি বানাইতে পারি কিনা যেটা আমার বিদ্যুৎ বিল আসবে 1,000 টাকা। তার মানে আপনি কিভাবে বুঝলেন যে সবগুলো এসিতে বিদ্যুৎ বিল 2,000 টাকা আসতেছে? কারণ আপনি ওইটা অ্যানালাইসিস করছেন। কিভাবে অ্যানালাইসিস করছেন? নর্মাল না, দুনুকুনু অ্যানালাইসিস না, আপনি ক্রিটিক্যালি অ্যানালাইসিস করছেন এবং অনেক ভালোভাবে সবগুলা বিষয় সবগুলা দিক মাথায় রেখে আপনি একটা অ্যানালাইসিস করলেন যে হ্যাঁ আমার অ্যানালাইসিস, ক্রিটিক্যাল অ্যানালাইসিস এইটা, যে বাজারে এজ ইউজুয়াল যে এসি গুলো পাওয়া যায় এই এসির তুলনায় এই এসিতে এই একটা প্রবলেম, মেইন কমন একটা প্রবলেম আছে। এই প্রবলেমটাকে যদি আমি
সর্ট আউট করতে পারি, তাহলে হয়তোবা আমার নতুন এসিটা বানানো সম্ভব। তার মানে লিটারেচার রিভিউর কাজই হচ্ছে এটা। রিভিউ মানে কি, আপনি অনেকগুলো জিনিস পড়বেন। লিটারেচার রিভিউর কাজই হচ্ছে এমন, যেমন আপনি কোনো একটা নতুন রিসার্চ শুরু করতে গেলে ওইটার উপরে যত ধরনের পুরাতন কাজ হয়েছে সবগুলা কাজ সম্পর্কে আপনি জানবেন, সবগুলা কাজ সম্পর্কে আপনি পড়বেন, একটা 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 করে সবগুলা কাজ পড়বেন। সবগুলা কাজ যখন পড়বেন, ওই পড়ার পরে আপনি আসলে কি করতে চাচ্ছেন ওই বিষয়ে একটা ধারণা পাওয়া। আমার কথা বুঝতে পারছেন? তার মানে এই ব্যাপারটা হচ্ছে যে কে কি বানাইলো এটা আপনি দেখলেন দেখলেন দেখলেন, আচ্ছা ঠিক আছে এইটা বানাইছে এইটা বানাইছে, এর এটা লিমিটেশন, এর এটা পজিটিভিটি, এর এটা নেগেটিভিটি, সবগুলো বিষয় অ্যানালাইসিস করলেন। সবগুলো বিষয় অ্যানালাইসিস করে তারপরে আপনি নতুন একটা জিনিস বানাইলেন, যেটা এই সবগুলা বিষয়ের প্রবলেমটাকে একটা সলিউশনে নিয়ে আসতে পারলেন। এইটা হচ্ছে লিটারেচার রিভিউর কাজ, যে পুরাতন কি কাজ হয়েছে এইটাকে অ্যানালাইসিস করে আমি কি করতে চাচ্ছি এটা বোঝা। ধরেন আহ, আমি ওই যে একটু আগে বললাম যে আমি 2000 টাকা দেখলাম সব এসিতে বিদ্যুৎ বিল 2000 টাকা, মানে আমি বানাইলাম 1000 টাকা বিদ্যুৎ বিল সম্ভব। আমি একটা জিনিস বানাইতে চাচ্ছি যেটার বিদ্যুৎ বিল বানাবো আমি 1000 টাকা। তখন ধরেন আপনি 10টা এসি সম্পর্কে আপনি আইডিয়া নিলেন, 10টা কোম্পানির এসি সম্পর্কে আইডিয়া নিলেন। নেওয়ার পরে আপনি এই 10টা কোম্পানির এসিতে দেখলেন যে প্রত্যেকেই 2000 টাকা করে আমার লাগতেছে। কিন্তু ধরেন আপনি 10টা অ্যানালাইসিস করছেন, এখন পৃথিবীতে এমন কোন এক জায়গায় একটা এসি আপনার আগে বানাই ফেলাইলো যেটার বিদ্যুৎ বিল 1000 টাকা, তখন আর আসলে আপনার এসিটা বানাই কোনো লাভ আছে? তখন আপনার ওই এসি বানানোর কোনো ধরনের গুরুত্বই নাই, কারণ হচ্ছে অলরেডি এই জিনিস এক্সিস্ট করে। তার মানে লিটারেচার রিভিউ এর মেইন কাজ হচ্ছে আপনাকে এমন ভাবে একটা জিনিস ইনভেন্ট করতে হবে যেটা আপনার আগে কেউ করে নাই, বা আপনি যেটার ধরেন এক্সিস্ট যেই বিষয়গুলো এসি গুলো আছে, এসি গুলোর যেটা মেইন প্রবলেম, এই প্রবলেমটাকে আপনি সল্ট আউট করবেন, এবং কিভাবে করবেন এটা লিটারেচার রিভিউ দিয়ে পাবেন। আমার কথা মনে হয় বুঝতে পারছেন। এরপরে দেখেন এখানে আমি নিচে ওই যেই কথাগুলো বললাম অলরেডি, এই কথাগুলো এখানে দেওয়া আছে যে পারপাস, উদ্দেশ্য কি, টু আইডেন্টিফাই গ্যাপস ইন নলেজ, অর্থাৎ যে রিয়াল আপনার রিয়াল ওয়ার্ল্ডে যে বিষয়গুলো এক্সিস্ট করে এগুলো আসলে গ্যাপ গুলো কোথায় আছে, টু এস্টাবলিশ এ থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। ধরেন আপনি 10টা এসি সম্পর্কে পড়লেন, ওয়ালটনের এসি পড়লেন, গ্রিকের এসি পড়লেন, সিঙ্গারের এসি পড়লেন, এরকম 10টা এসি সম্পর্কে আপনি ধারণা নিলেন। ধারণা নিলে ধরেন ওদের বিষয়ে যখন আপনি পড়বেন তখন আপনি অটোমেটিক বুঝতে পারবেন না যে ওয়ালটনের এসিটা কার্যক্রম কিভাবে করে। অর্থাৎ ওয়ালটনের এসিতে হোয়াট ইজ ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ওয়ালটন এসি, ওয়ালটন এসির ওয়ার্কিং প্রিন্সিপাল কি, এটা আপনি তখন বুঝে যাবেন যখন আপনি 10টা পেপার মানে ওয়ালটন সম্পর্কে পড়বেন। আপনি সিঙ্গার সম্পর্কে পড়লে সিঙ্গারের এসির কার্যপ্রণালী কি এটা বুঝে যাবেন। ধরেন আপনি গ্রিক পড়লেন, তাহলে গ্রিকের এসির কার্যপ্রণালী কি এটা বুঝে গেলেন। তাহলে এরকম 10টা এসির কার্যপ্রণালী যখন আপনি পড়বেন তখন আপনার মাথার মধ্যে একটা অটো ধারণা চলে আসবে যে এরা 10 জন এইভাবে কাজ করছে, তার মানে আমাকে এইভাবে কাজ আমি যদি করি তাহলে আমি এই প্রবলেমে পড়তে পারি। তার মানে আমাকে একটু ভিন্ন টেকনিক অবলম্বন করে কাজ করতে হবে যাতে ওরা যে প্রবলেমে পড়ছে এই প্রবলেমটাকে সলভ আউট আমি করতে পারি। এই জন্য আমরা বললাম টু এস্টাবলিশ এ থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, অর্থাৎ আপনি আপনার রিসার্চের জন্য, আপনি আপনার নতুন যে কাজ করতে চাচ্ছেন এটার জন্য একটা ফ্রেমওয়ার্ক পেয়ে যাবেন। টু তারপরে আমরা এখানে একটা অপশন দিচ্ছি দেখেন, টু প্রোভাইড কনটেক্সট ফর ইউর রিসার্চ, অর্থাৎ কনটেক্সট দিবে আপনাকে। ওই 18টা পেপার 10টা পেপার যে আপনি পড়বেন ওই পেপারটা আপনাকে অটো বলে দেবে যে বাবা তুমি এইভাবে না এইভাবে করো, এইভাবে না এইভাবে করো। তো এইটা হচ্ছে একটা লিটারেচার রিভিউর মেইন উদ্দেশ্য এবং লিটারেচার রিভিউ। এরপরে দেখেন যে স্টেপ অফ আপনার এই যে লিটারেচার রিভিউ, নর্মালি যদি আমরা বলি এটার স্টেপ গুলা বেসিক্যালি কি। আমার এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম এগুলো বুঝতে পারছেন আপনারা সবাই, নাকি কিছুই বোঝেন নাই? জি ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা বললাম যে স্টেপ অফ রাইট এ লিটারেচার রিভিউ, অর্থাৎ একটা লিটারেচার রিভিউ আমি কিভাবে লিখবো, আমার পেপারের জন্য যে আমি লিটারেচার রিভিউ লিখবো সেই লিটারেচার রিভিউটা আমি আসলে কিভাবে লিখবো। দেখেন আমরা এখানে কয়েকটা 4টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আইডেন্টিফাই ইউর রিসার্চ টপিকস। এটা তো আপনাকে প্রথমেই বুঝতে হবে। আপনি যদি এসি নিয়ে কাজ করেন তাহলে এই এসি কোন বিষয়টা আপনি কাজ করতে চাচ্ছেন এটা আপনি সার্চ করবেন। সার্চ করে আপনার মাথায় একটা বুদ্ধি অটোমেটিক চলে আসবে, আপনার মাথায় একটা আইডিয়া চলে আসবে। তখন আপনি বুঝতে পারবেন যে আইডেন্টিফাই রিসার্চ, হোয়াট ইজ ইউর রিসার্চ টপিকস। তখন আপনি এটা বুঝে যাবেন যে আপনার স্কোপ গুলা কি এবং আপনাকে কোন পয়েন্টে ফোকাস করতে হবে। দেখেন এখানে আমি সাব পয়েন্ট হিসেবে দিচ্ছি ডিফাইন দ্য স্কোপ এন্ড ফোকাস। সেকেন্ডলি হচ্ছে সার্চ দ্য রিলেভেন্ট লিটারেচার, অর্থাৎ আপনি কোথায় পাবেন। ওই যে বললাম যে বাজারে 18টা 10টা এসি আছে ধরেন, এই 10টা এসি সম্পর্কে যদি আপনাকে জানতে হয় তাহলে তো আপনাকে অটোমেটিক্যালি ওই এসি গুলো সম্পর্কে আপনাকে পড়াশোনা করতে হবে। তাহলে এসি গুলো সম্পর্কে যদি পড়াশোনা করেন তাহলে আপনাকে গুগল স্কলারে যাইতে হবে, এবং কিভাবে গুগল স্কলার থেকে পেপার খুঁজবেন আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে আপনাদেরকে শিখাইছি। তো ওইখান থেকে আপনি বিভিন্ন ধরনের পেপার পাই যাবেন। তারপরে ইভালুয়েট দ্য সোর্স,
চেক ফর আপনার ক্রেডিবিলিটি, রিলেভেন্স। এন্ড আপনার এখন ধরেন আপনি ওয়ালটনের এসি সম্পর্কে আইডিয়া নিতে চাচ্ছেন, এখন আপনি গুগল স্কলারকে বেশি বিশ্বাস করবেন নাকি যে দোকানদার বিক্রি করতেছে ওর কাছে বেশি বিশ্বাস করবেন বলেন তো? তার মানে ওর সোর্সটা তো আপনার অথেন্টিক না, তার মানে ওর সোর্সটা রিলেভেন্স না। এখন যদি দোকানদার আপনাকে বলা হয় ভাই নিয়ে না, ওই যে যেমন আমি ধরেন আমি পার্সোনালি বলি, আমি কিছুদিন থেকে একটা ইলেকট্রিক চুলা কিনতে চাচ্ছি আমার নতুন রান্না বান্নার জন্য, ম্যাচ চেঞ্জ করছি। তো এই ইলেকট্রিক চুলার জন্য ধরেন আমি ইউটিউব দেখতেছি, সবাই বলতেছে যে 3 টাকায় 2 বেলা রান্না, 5 টাকায় 2 বেলা রান্না। এখন এই মার্কেটিং গুলো, ওই চুলাগুলোর মার্কেটিং কে করতেছে বলেন তো? দোকানদার। হোয়াট ইজ দ্য রিজন? রিজন হচ্ছে ধরেন ও সেল করা, মেইন ওর উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে দিয়া ও লাভ করবে, তো ও সেল করবে। এই কারণে ও আসলে যে ধরনের কথা বলবে, গুগল স্কলার থেকে আপনি যে রিসার্চ পাবেন ও কিন্তু সেম কথা বলবে না। আপনি গুগল স্কলার থেকে যে সোর্স পাবেন এই সোর্সটা আপনার অথেন্টিক, দোকানদার থেকে যেটা পাবেন এটা অথেন্টিক না। এই জন্য থার্ড স্টেজে আমরা রাখছি ইভালুয়েট দ্য সোর্স। ফোর্থ স্টেজে দেখেন অর্গানাইজ দ্য লিটারেচার, অর্থাৎ আপনি এই যে 18টা 10টা পেপার পড়বেন, এই 10-18টা পেপার পড়ে ওখান থেকে আপনাকে একটা অর্গানাইজ ওয়ে তৈরি করতে হবে। আপনি আপনার লিটারেচারের জন্য একটা থিম পেয়ে যাবেন, একটা মেথড পেয়ে যাবেন। তো এই টোটাল 4টা স্টেপ আপনাকে লিখতে হবে। প্রথমে হচ্ছে আপনি কি করবেন, আইডেন্টিফাই করতে হবে রিসার্চ টপিক, তারপরে আপনি ওই অনুসারে গুগল স্কলার সার্চ করবেন যে এই রিলেটেড কি কি পেপার হয়েছে, তারপরে আপনি যেখান থেকে নিচ্ছেন আপনার সোর্স গুলো এগুলো অথেন্টিক কিনা এটা ইভালুয়েট করতে হবে। ফোর্থলি হচ্ছে আপনি একেবারে অর্গানাইজড ওয়েতে এটা নর্মালি করে নেবেন। এরপরে দেখেন যে হোয়ার টু ফাইন্ড রিলায়েবল সোর্স, ওই যে বললাম আপনি দোকানদারের কাছে কেন জিজ্ঞেস করবেন? ভাই ওই যে দোকানদার আমাকে ইলেকট্রিক চুলা কিনতে যাওয়ার পরে ধরেন বলতেছে যে 3 টাকায় 2 বেলা, এইটা তো সত্যিকারের না। তাহলে আপনার তো কিছু সোর্স লাগবে। রিলায়েবল সোর্স গুলা কি কি আমরা এগুলো নর্মালি জানি। রিলায়েবল সোর্স গুলোর মধ্যে দেখেন একটা সোর্স আমরা ডাটাবেস যেটা বলে যে IEEE এক্সপ্লোরার, এটা একটা আপনারা জানেন অলরেডি একটা জার্নাল। সায়েন্স ডিরেক্ট জার্নাল, স্পিনজার জার্নাল, স্কোপার জার্নাল, এগুলো হচ্ছে আলাদা আলাদা জার্নাল। এরপর হচ্ছে টাইপ অফ সোর্স, কোন কোন জায়গা থেকে দেখেন ওই যে কনফারেন্স পেপার হইতে পারে, গভর্নমেন্ট বা ইন্ডাস্ট্রি রিপোর্ট। এখন ধরেন কোন একটা গভর্নমেন্ট, আমাদের বাংলাদেশ সরকারের কিন্তু অনেক ধরনের ওয়েবসাইট আছে যেগুলো থেকে প্রতি বছর বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত আপনার এরকম ভাবে রিলিভ করা হয়। যে ব্যাপারটা হচ্ছে এরকমের, ধরেন আমাদের বর্তমান বিদ্যুতের চাহিদা ধরেন সাপোজ 10 মেগাওয়াট, তাহলে এটা আপনি কিভাবে জানলেন? এটা কিন্তু ওই যে গভর্নমেন্টের পিডিবির যে ওয়েবসাইট আছে বা বিপিডিবির যে ওয়েবসাইট আছে, এরা ওদের ওয়েবসাইটে প্রকাশ করে, ওখান থেকে আমরা জানতে পারি যে আমার নর্মালি এখন বর্তমানে উৎপাদিত বিদ্যুৎ 10 মেগাওয়াট, তার মানে এটা গভর্নমেন্ট ওয়েবসাইট। এই যে আমরা বিভিন্ন কনফারেন্সে আমাদের পেপার, রিসার্চ পেপার যে পাবলিশ হয়, এখান থেকে আমরা জানতে পারবো বিভিন্ন ধরনের বই থেকে। তারপরে পিডি রিভিউড জার্নাল মানে ভালো মানের স্কোপাস ইন্ডেক্স যে জার্নাল গুলো আছে, এখান থেকে আমরা অথেন্টিক সোর্স, বাংলা কথা হচ্ছে অথেন্টিক সোর্স থেকে আমরা আসলে বুঝতে পারবো আমি কোথা থেকে এই সোর্স গুলা হচ্ছে বা কি অবস্থা হচ্ছে, মানে সঠিক সোর্স থেকে আমাকে ডাটা গুলো নিতে হবে। এইটা হচ্ছে সোর্স। এবং স্ট্রাকচারিং এ লিটারেচার রিভিউ কিভাবে আপনি স্ট্রাকচার করবেন, যে একটু আগে আমি আপনাকে দেখাচ্ছি টোটাল 3টা প্যারা থাকবে। যে আপনার লিটারেচার রিভিউর স্ট্রাকচারে আপনাকে 3টা প্যারা ফলো করবেন। ফার্স্ট প্যারা হচ্ছে ইন্ট্রোডাকশন, সেকেন্ড হচ্ছে বডি, থার্ড হচ্ছে কনক্লুশন। ইন্ট্রোডাকশন আপনি কি লিখবেন? স্টেট দ্য পারপাস অফ রিভিউ, এই যে লিটারেচার রিভিউটা করতেছেন কেন করতেছেন, এটা পারপাসটা কি সেটা। এবং ইন্ট্রোডাকশন মধ্যে টোটাল 2টা পার্ট, আরেকটা পার্ট হচ্ছে প্রোভাইড অ্যান ওভারভিউ অফ দ্য টপিক, অর্থাৎ আপনি আপনি যে টপিকস এর উপর কাজ করতেছেন এটার একটা ওভারভিউ আপনার লিটারেচার রিভিউতে দিবেন। তার মানে ইন্ট্রোডাকশনে আপনি করবেন স্টেট দ্য পারপাস অফ রিভিউ, অর্থাৎ আপনার এই যে আপনি যে লিটারেচার রিভিউটা লিখতেছেন এটার পারপাস কি, উদ্দেশ্য কি, মোটিভ কি। সেকেন্ডলি আপনি লিখবেন যে প্রোভাইড অ্যান ওভারভিউ দা টপিক, আপনার এই যে টপিকটা আপনি যে লিটারেচার রিভিউটা লিখবেন এসি সম্পর্কে আপনি একটা ওভারভিউ দিবেন। সেকেন্ড প্যারায় আপনি হচ্ছে বডি, বডির মধ্যে আপনি লিখবেন অর্গানাইজ বাই থিম, অর্ডার, মানে আপনার যে আপনি নরমালি যে লিটারেচার রিভিউটা লিখবেন এটা একটা একটার পর একটা অর্ডার, আমরা বলি না ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, এরকম একটার পর একটা কিভাবে আপনি সাজাবেন এইটা এখানে দিবেন। সামারাইজ কি ফাইন্ডিং, আপনি ধরেন যখন লিটারেচার রিভিউটা লিখবেন তখন আপনাকে ওভারঅল একটা সামারাইজ, আমরা বলি না, ধরেন আমি একটা রিসার্চ পেপার লিখলাম, তাহলে ওখানে আমরা কিওয়ার্ডস যেমন দেই 5টা কিওয়ার্ড, আপনারা সবাই জানেন অলরেডি, আমি আপনাদেরকে শিখাইছি যে ইসের পরেই আপনার অ্যাবস্ট্রাক্টের পরে কিছু কিওয়ার্ড থাকে। ধরেন আমি একটা রিনিউয়েবল এনার্জির উপর পেপার লিখবো, তার মানে এখানে এই সব পুরো 9 পেজের আমার একটা পেপার পুরোটা রিনিউয়েবল এনার্জির উপরে, তাহলে রিনিউয়েবল এনার্জির উপরে পুরো পেপারে তো কিছু কিওয়ার্ড থাকবে। তাহলে এই কিছু কিওয়ার্ড গুলা কি কি, সেই কিওয়ার্ড এরকম থাকবে, তার মানে ওই কিওয়ার্ড দিয়ে আপনি ওভারঅল বিষয়টা বুঝবেন। তার মানে এই লিটারেচার রিভিউর মধ্যে আপনি কিছু কি ফাইন্ডিং দিতে হবে, মানে একেবারে যেগুলো মেইন ফাইন্ডিংস সামারাইজ করে এটা দিবেন। এরপরে দেখেন লাস্টে কনক্লুশন আছে, কনক্লুশনের মধ্যে আপনি কি লিখবেন যে হাইলাইট গ্যাপ, অর্থাৎ কি গ্যাপ আছে, ওই যে 10-18টা পেপার আপনি পড়ছেন ওই পেপারের মধ্যে হোয়াট ইজ দ্য মেইন গ্যাপ, অথবা হোয়াট ইজ দ্য আনরিসলভড ইস্যু, অর্থাৎ ওইখানে কি বিষয়গুলা ওরা সমাধান করতে পারে নাই, ওদের লিমিটেশন কি ছিল।
এই বিষয়গুলা আপনি কনক্লুশনে তুলে ধরার চেষ্টা করবেন। এবং শো হাউ ইউর রিসার্চ অ্যাড্রেস দিস গ্যাপ। ওই যে বললাম ওয়ালটনের এসিতে 2000 টাকা বিদ্যুৎ বিল খায়, আপনি কত করবেন? 1000 টাকা বিদ্যুৎ বিল করবেন। তার মানে আপনি যে 1000 টাকা করবেন, এই যে আপনাকে ওইখানে, এটা তো ওদের তার রিসার্চ গ্যাপ কি, ওদের তার গ্যাপ হচ্ছে ওরা 2000 টাকা বিদ্যুৎ বিল বেশি। তার মানে আপনার ফাইন্ডিংসটা কি? আপনি এমন একটা এসি বানাবেন যেটার বিদ্যুৎ বিল কম আসবে। তার মানে ওটার বিদ্যুৎ বিল কিভাবে কম আসবে? এই যে তখন আপনাকে ওইখানে বলতে হবে সো হাউ ইউ রিসার্চ অ্যাড্রেস দিস গ্যাপ, অর্থাৎ আপনার রিসার্চটা কিভাবে ওই গ্যাপটাকে ফিল আপ করবে। তার মানে তিনটা প্যারা, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, সেকেন্ডলি হচ্ছে বডি প্যারা, থার্ড হচ্ছে কনক্লুশন। এরপরে যে টিপস অফ রাইটিং ইফেক্টিভলি, এতক্ষণ আপনি দেখলেন নর্মালি যে কিভাবে লিখবেন, এখন আপনি একটা ভালোভাবে কিভাবে লিখতে পারবেন, অর্থাৎ ইফেক্টিভ হবে আপনার লিটারেচার রিভিউ পোর্শনটুকু কিভাবে ভালো হবে। বি বি ক্রিটিক্যাল, আমি প্রথমেই বলছি ক্রিটিক্যাল অ্যানালাইসিস। ক্রিটিক্যাল অ্যানালাইসিস মানে শয়তানি করে অ্যানালাইসিস করবেন, যে গেলাম বাজারে, আচ্ছা এরকম মনে হইলো দোকানদার বলতেছে 2000 টাকা লাগে, তো আমার ঠিক আছে 2000 লাগে, আর পড়ালেখা করার দরকার নেই, রিসার্চ পেপার টেপার ঘাটার দরকার নেই, ঠিক আছে ওই পেপারে ওই লিখে দিস 2000 লাগবে। তার মানে এইটা কিন্তু আপনার সিরিয়াস অ্যানালাইসিস হইলো না। বুঝতে পারছেন আমার কথা? তার মানে আপনাকে রিসার্চ পেপার ঘাইটা, আপনাকে বিভিন্ন অথেন্টিক সোর্স ঘাইটা আপনাকে বাহির করতে হবে, যে ক্রিটিক্যালি আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আসলে ব্যাপারগুলা কি। ওই দেখেন আমি এখানে লিখে দিচ্ছি অ্যাভয়েড সিম্পলি সামারাইজিং, অ্যানালাইজ এন্ড ইভালুয়েট। অর্থাৎ আপনি যে সিম্পলি দোকানদারের কাছে যাই বলবেন যে ভাই বলেন তো ওয়ালটনের এসিতে কত টাকার বিদ্যুৎ খায়, ওইটা বলবেন, এই ধরনের কার্যকলাপ এখানে চলবে না। তারপরে দেখেন এখানে আমি বললাম যে ইউজ ট্রানজিশন, যে লিঙ্ক আইডিয়া টু মেইনটেইন এ লজিক্যাল ফ্লো, একটা ফ্লো থাকবে। তারপরে প্যারাফ্রেজ এন্ড সাইট, আপনি যে ওই যে কথাগুলো বললেন, ধরেন এই যে ওয়ালটনের এসি 2000 টাকা লাগতেছে, আপনি গুগল স্কলার থেকে পাইছেন, তাহলে গুগল স্কলারে আপনি যার পেপার থেকে এই লেখাটা পাইছেন তাকে আপনি একটা সাইটেশন দিবেন। আমরা আপনাদের কিন্তু সাইটেশনের উপরে ক্লাস রাখছি অলরেডি, দেখবেন শিডিউলে সাইটেশনের ক্লাস, আমাদের একেবারে শেষের দিকে সাইটেশনের ক্লাস হবে। অর্থাৎ এই মাসের মধ্যে আমরা ইনশাআল্লাহ সবগুলা ক্লাস মোটামুটি শেষ করব। আচ্ছা, তাহলে আপনি ওই যেখান থেকে নিবেন ওর আবার হুবহু, আমি আবার বলতেছি হুবহু আর কথা চুরি করা যাবে না। ও বলছে 2000 টাকা, ধরেন আমি তোমাকে ভালোবাসি, ধরেন সাপোজ এরকমটা বললো আমাদের এই রাকিবুল, তার গার্লফ্রেন্ডকে বললো যে আমি তোমাকে ভালোবাসি। এখন রাকিবুলের গার্লফ্রেন্ড বললো হ্যাঁ অমকেও তো সেম কথাই বলে, তুমি একটু ভিন্নভাবে আমাকে প্রপোজ করো। তখন ধরেন চিন্তা করলো রাকিবের আয়সা ওর গার্লফ্রেন্ডকে বললো দেখো আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তার মানে এই কথার মানে কি বলেন তো? এই কথার মানে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কথার মিনিং সেম না। মিনিং সেম কিন্তু ধরেন ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ কি বলে যে শব্দ সেম না, কিন্তু মিনিং কিন্তু ওইটাই দাঁড়ায় যে আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে ছাড়া বাঁচবো না। দিস ইজ দ্য সিমিলার মিনিং অফ দিস টু সেন্টেন্স, বাট ওয়ার্ড ইজ নট সিমিলার। বুঝতে পারছেন তো? এরকমের আপনাকে ওই সেম কথাই বলতে হবে কিন্তু একটু ঘুরাই পেঁচাই বলতে হবে। এরপরে হচ্ছে যে ইউজে রেফারেন্স ম্যানেজার, আপনি নর্মালি রেফারেন্স গুলো কিভাবে, এই যে জটেরো বা এন নট আপনি কি দিয়ে ম্যানেজ করবেন, এইটা এখানে জাস্ট আমি বলে দিছি। এখন দেখেন আমরা কি কি আসলে ভুলগুলা লিটারেচার রিভিউ লিখতে যে করি, যে কমন মিস্টেক টু অ্যাভয়েড, যেগুলো আমরা কমন মিস্টেক করি এগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে। যে লিসিং, ধরেন আমি লিসিং স্টাডিজ উইথাউট অ্যানালাইসিস, আমি ওই যে দোকানদারের কাছ থেকে শুনলাম, শুনলে এসে আমি বসাই দিলাম এমন না। উইথাউট অ্যানালাইসিস করে কোনো কিছু করা যাবে না, এবং শুধু অ্যানালাইসিস না, এটাকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে হবে। এবং সেকেন্ডলি হচ্ছে ইউজিং আউট ডাটা ওয়ার ইরিলেভেন্ট সোর্স। ওই যে বললাম দোকানদারের, আমি অনলাইনে সার্চ করতেছি, তখন দোকানদার আমাকে বলতেছে 3 টাকায় 2 বেলা রান্না করতে পারবেন, তার মানে এটা ইরিলেভেন্ট সোর্স, এটার কোনো মানে নাই, ভিত্তি নাই। এবং ওভারলোডিং উইথ টু মাচ ইনফরমেশন। লিটারেচার রিভিউ আর আপনি লিখতেছেন, ধরেন আপনি 5 পেজ লিটারেচার রিভিউ লিখে ফেলেছেন, তার মানে এটাতে কোনো মানে সিস্টেম হলো নাকি? আপনার লিটারেচার রিভিউ হইতে পারে ধরেন 1 পেজের কম, অর্ধেক। তার মানে ওর মধ্যেই আপনাকে ওই যে এখান থেকে ওভারলোডিং উইথ টু মাচ ইনফরমেশন, অর্থাৎ আপনি ওভারলোড করা যাবে না, অনেক বেশি উল্টাপাল্টা ইনফরমেশন দিয়ে ওভারলোড করা যাবে না। আপনি 1 পেজের অর্ধেক লিখবেন, যে কিন্তু যতটুকুই লিখবেন অতটুকু যাতে আপনার ক্লিয়ার ধারণা পাওয়া যায় যে ব্যাপারটা আসলে কি বলছে। তারপরে দেখেন আমি লিখছি নট কানেক্টিং দা রিভিউ টু ইউ রিসার্চ কোশ্চেন। আমরা অনেক সময় যেটা করি, যে আমরা এমন ভাবে লিটারেচার রিভিউ লিখি যে লিখতেছি তো লিখতেছি, এটার কোনো কানেকশন নেই আমার পেপারের সাথে, এটার কোনো কানেকশন নাই, তো এই ধরনের কার্যকলাপ করা যাবে না। তার মানে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো প্রথম কথা হচ্ছে আমরা আনঅথরাইজড কোনো সোর্স থেকে ডাটা নিব না, আমরা ওই যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস ছাড়া ডাটা নিব না, হুদা হুদা লিখে 8-10 পেজ ভরবো না। তারপরে হচ্ছে আমরা ওই যে নট কানেক্টিং টু দ্য রিভিউ ইন টু রিসার্চ কোশ্চেন, অর্থাৎ যেগুলো আমার সাথে রিলেভেন্ট না এগুলো আমি পেঁচাবো না। হোয়াট এভার, এই ছিল আমাদের মোটামুটি